ফ্যামিলি কার্ড নিয়ে বলছেন যে উনি 4 কোটি পরিবার আছে, 4 কোটি পরিবারের সবাইকেই ফ্যামিলি কার্ড দিতে চান এবং যারা যারা এই ফ্যামিলি কার্ড পাবেন তাদের সবাইকে 2 থেকে 2,500 টাকা, সম্ভব হলে তার চেয়ে বেশি, যার প্রয়োজন আছে সে এটাতে নেবেন, যার প্রয়োজন নাই তিনি এটি ফিরিয়ে দিবেন। কার্ড সবার কাছে যাবে, ডিসির স্ত্রীর কাছেও যাবে, মানে যাদেরই একটি পরিবার আছে টিএনওর স্ত্রীর কাছেও যাবে, ইউএনওর স্ত্রীর কাছেও যাবে এবং সাধারণ যে মানুষ ভ্যান চালক, রিক্সা চালক, তাদের সবার কাছে যাবে। অর্থাৎ বাংলাদেশে যদি 4 কোটি পরিবার থাকে সেই 4 কোটি ফ্যামিলি কার্ডে যাবে। ইন্টারেস্টিং, তাই না? যার দরকার নাই উনি এটা ফিরিয়ে দিবেন। আমার কাছে কিন্তু এটা মনে হয়েছে যে তারেক সাহেব এটা একদম পিওর এটা হচ্ছে যে নারীদের ভোট টানার জন্য, ভোট নেয়ার জন্য একটা, আমি কি বলবো, যে একটা 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 টোপ বলবো না, টোপ থাক, টোপ না বলি, একটা বিষয় সামনে রাখলেন যে যাতে নারীরা এই ভোট দিতে উৎসাহিত হন, যে বিএনপি ক্ষমতায় আসলেই বুঝি তারা একটা ফ্যামিলি কার্ড পাবেন, সেই ফ্যামিলি কার্ড দেওয়া আসলে তারা চাইলেই 2,000-2,500 টাকা করে প্রতি মাসে পাবেন এবং 2,000-2,500 টাকা প্রতি মাসে পেলে সেটা দিয়ে তারা একটা ছোটখাটো সঞ্চয় করতে পারবেন এবং যা করতে পারবেন, যেটা তারেক রহমান সাহেবের কথা শুনলাম। যেটা শোনার জন্য আশাই ছিলাম যে ভাই আসেন আমরা একটা নর্মাল যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ হচ্ছে যে ধরেন আপনি 2,000 টাকা করে দিবেন, আমি প্রথমে ধরে নিই আপনি 1 কোটি পরিবারকে দিবেন, 1 কোটি পরিবারকে দিলে আপনার 2,000 টাকা করে দিলে আপনার 2,000 কোটি টাকা প্রতি মাসে। 2,000 কোটি টাকা যদি আপনি প্রতি মাসে দেন, আপনি 12 মাসে দিবেন হচ্ছে 24,000 কোটি টাকা। 24,000 কোটি টাকাকে যদি আমরা একটু রাউন্ড করি, ধরেন এটা 25,000 কোটি টাকা। এই 25,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের সংস্থান কোত্থেকে হবে সেটাও আপনি ভেবে রাখছেন নিশ্চয়ই। আপনার সোশ্যাল সেফটি নেটের মধ্যে থেকে সেটা ঠিক আছে। আর আমি তো এখানে 1 কোটি লোকের হিসাব করলাম, এটা যদি 2 কোটি হয় তাহলে আপনাকে দিতে হবে, বাজেটের সংস্থান রাখতে হবে 50,000 কোটি টাকা। কোথা থেকে আপনি কমাবেন বা কোন জায়গায় আপনি এটা বাড়াবেন সেটাও আপনি একটু আমাদেরকে বললেন। এই নির্বাচনের আগে যে টোপ আমি বলতে চাইলাম না, আপনি সবার জন্য এটা উন্মুক্ত রাখছেন। সবাই আমাকে ভোট দেন, ভোট দিলেই সরকারের পক্ষ থেকে আপনার প্রতি মাসে 2,000-2,500 টাকা করে পাবেন। এটা একটু আমাদেরকে পরিষ্কার করেন জনাব তারেক রহমান। এবং সরকারি টাকা দিয়ে, মানে এই টাকাটা কিন্তু আপনার না, এই টাকাটা সরকারের। এখন সরকারের টাকা সরকার আসার আগে আপনি ব্যবহার করতে পারেন কিনা, সেটা বলতে পারেন কিনা, সেটাও কিন্তু একটু মনে রাখবেন। কেন আমি এই কথা বলতেছি আমি আপনাদের বলি। আমরা তো যারা আপনাকে ভোট দিব তারা তো এটা নাও চাইতে পারি যে আমাদের সবাইকে আপনি ধরেন একটা সাহায্য হিসাবে আপনি 2,000 টাকা করে প্রতি মাসে দিবেন। আমরা তো কর্মসংস্থানের দিকে আমাদের জরুরিটা বেশি মনে করতে পারি। আমরা তো মনে করতে পারি যে এই ফ্যামিলি কার্ডের থেকে আমাদের চাকরি পাওয়া, আমাদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব বেশি দরকার। পৃথিবীর যেসব দেশে এইসব সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে অনেক বেশি এই নিম্নবর্গের মানুষদেরকে সরাসরি টাকা সাহায্য করেছে, তাদের কি সফলতা আমরা অনেক বেশি দেখি। আপনি এটা আমাদেরকে একটু জানাবেন যে এটা আপনার ভোটের মাঠে ঠিক আছে, আপনার ভোটাররা যদি আপনার ভোট দেয়, এটা দিয়ে যদি আপনাকে বিশ্বাস করে মানুষ যদি মনে করে 2,000-2,500 টাকা পাইতেছে, এটা ঠিক আছে, কিন্তু আমি আশা করবো যে আপনি আমাকে টাকার সংস্থাটা করতে হবে সেটাও আপনি আমাদের বলে দেবেন। জামায়াতে ইসলামের প্রসঙ্গে আসি। জামায়াতে ইসলামী মানে জামায়াতে ইসলামী যে আমির ডক্টর শফিকুর রহমান উনি বলছেন যে জামায়াতের আমির পদে নারী সম্ভব নয়। তো এই কথাটা কি আপনারা নতুন শুনলেন? জামায়াতের আমির পদে তো নারী সম্ভবই না। জামায়াতের আমির পদে নারী যদি সম্ভব হতো তো জামায়াতের নারী পদে আমির যে সম্ভব সেটা আপনি আগে শুনতেন। এইবারের নির্বাচনে যে জামায়াত থেকে একজন নারীকেও মনোনয়ন দেওয়া হয় নাই সেটা সম্পর্কে উনি বলতেছেন এবার নির্বাচনে জামায়াত থেকে একজন নারীকেও মনোনয়ন দেওয়া হয়নি, এই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। জামায়াতের প্রধান পদে নারী আসা সম্ভব নয়, কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, তারা দায়িত্ব পালন করতে পারবেন না, কিছু শারীরিক অসুবিধা আছে যা আমরা অস্বীকার করতে পারি না। একজন মা যখন সন্তান জন্ম দেন তিনি কিভাবে এই দায়িত্ব পালন করবেন? ভেরি গুড। আমার কাছে মনে হয় উনি ঠিকই বলতেছেন। জামায়াতে ইসলামী নারীদের এভাবেই দেখেন যে নারীদের পক্ষে সর্বোচ্চ পদে যাওয়া সম্ভব না, জামাতের প্রধান হওয়া সম্ভব না, একজন প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না বা হওয়া উচিত না, এরকম দেখেন। আমরা ইসলামী আন্দোলনের এই যে চরমনায়ের পীর সাহেব, ওনাকেও দেখলাম যে উনি একজন নারীর সঙ্গে বসতে রাজি হন নাই। তো এইটা তো ঠিকই আছে। আপনারা যারা জামায়াতে ইসলামীকে বা ইসলামী আন্দোলনকে ভোট দিবেন তারাও তো নিশ্চয়ই জানেন এই কথা, তারা তো এই কথাটা লুকাইতেছে না।
তারা তো এই কথাটা মানে আমরা তাদের কাছ থেকে এই দাবি কেন করতে বলতেছি যে ভাই আপনারা বলেন আপনারা নারীদেরকে সমান অধিকার দিবেন, নারীদেরকে তারা তখন এই প্রশ্ন জিজ্ঞেস করলে তারা বলে যে তারা নারীদেরকে আরো বেশি অধিকার দিতে চান। তারা তো এটা কখনো বলেন না যে আমরা নারীদেরকে প্রধান বানাবো, জামাতের আমির বানাবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো, বানাবেন না তো তারা। বরং তারা যুক্তি দিবেন অন্য দলেও তো হয় না, অন্য দলে তো হয় না, এটাও ঠিক, অন্য দলেও তো কয়জন আছে। আমি জামাতের আমিরকেও বলতে শুনলাম আল জাজিরার সে প্রশ্নের জবাবে উনি বলতেছেন যে অন্য দল থেকেও কয়জন নারী রিপ্রেজেন্টেটিভ আসে, কয়জন নারী সেখানে আসে, নারীদের পক্ষে তো এটা সম্ভব না। তবে তিনি যখন বলেন যে আমাদের মায়েদের তো মা হতে হয়, তাহলে সেইটা দায়িত্বটা কেমনে পালন করবে, সেটাতে এক ধরনের তিনি সিলগালা করে দেন যে ভবিষ্যতেও এটা আর কখনো হবে না, হবে না। আমাদের বাংলাদেশের মানুষ যখন যদি এটা পছন্দ করে তাহলে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে এইটাই নিবে। এর জন্য যেটা করা হচ্ছে সেটাকে আমি একটু সমর্থন করি না। জামায়াতের সমর্থকরা যখন বোরখা পরে বা হিজাব পরে বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিএনপির লোকেরা বা বিএনপির পরিচয় দিয়ে বা অন্য দলের সমর্থকেরা তাদেরকে হটিয়ে দিচ্ছেন, তাদেরকে এখানে আসতে দিবেন না বলতেছেন। কেন ভাই? উনারা বোরখা পরে আরেকটা বাসায় যাইতে পারবে না কেন? উনারা বোরখা পরে আরেকটা বাসায় গিয়ে বুঝাবে যে ভাই জামাত ইসলামী হচ্ছে এরকম, ইসলাম হচ্ছে এরকম, এই ইসলাম হচ্ছে এরকম, জামায়াতে ইসলামের ইসলাম হচ্ছে এরকম, এবং জামায়াতে ইসলামীতে ভোট দিলে আপনারা এটা পাবেন, এটা পাবেন না। এটা তাদের বলার অধিকার নাই? এটা তো তাদের বলার অধিকার আসেই। আমি মনে করি যে এটা তাদের বলার অধিকার আছে। এখন ইসলামে নারী নেতৃত্ব হারাম কি হালাল সেইটা নিয়ে কিন্তু তর্ক আছে। আমরা এই তর্কের ক্ষেত্রে যেহেতু জামাত ইসলামী ইসলামী দল, ইসলামী আন্দোলন ইসলামী দল, উনার কথাও আমরা বিশ্বাস করতে পারি, আমরা তর্কটাকে জারি রাখতে পারি, জারি রাখা তর্কটাকে আসলে যারা মুফতি আছেন তাদের কাছে জানতে চাইতে পারি। এখন আপনি যেইটার থেকে আপনি বলতেছেন যে নারী নেতৃত্ব হারাম, যেই জায়গা থেকে আপনি বলতেছেন ডক্টর শফিকুর রহমান, আপনি আমার খুবই স্নেহ করেন, আপনি আমার এই প্রশ্নটা একটু জবাব দেবেন। আপনি যেই জায়গা থেকে বা যেই প্রেমিস থেকে, যেই পাটাতন থেকে আপনি বলতেছেন যে নারী নেতৃত্বে জামায়াতের প্রধান পদে নারী আসা সম্ভব নয়, কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, তারা দায়িত্ব পালন করতে পারবেন না, এবং তিনি আসলে দেশের প্রধানের দায়িত্ব পালন করতে আসলে নিশ্চয়ই অক্ষম, তাই না? যে জায়গা থেকে আপনি বলতেছেন, ওই জায়গা থেকে আপনি গণতন্ত্রের কথা কেমনে বলেন? আপনি কোন জায়গায় আপনি গণতন্ত্র পাইছেন? আপনি আমাকে বলেন তো, যে ওই জায়গা থেকে আপনার কাছে গণতন্ত্র ঠিক মনে হইতেছে, কিন্তু এই গণতান্ত্রিকভাবেও যদি একজন নির্বাচিত হয়, একটা নির্বাচিত হওয়ার জায়গাটাও আপনি দিতে রাজি না। অন্য দলের কথা বলবেন যে অন্য দলও দিতে রাজি না। হ্যাঁ, রাজি না। অন্য দল তো হচ্ছে মুখে এক কথা বলে, খারাপ আরেক কথা বলে, পুরনো বন্দোবস্তের দল, তারা তো ঠিক না। আপনারটাও আপনি একটু জবাব দেন যে আপনি কোন জায়গা থেকে আপনি গণতন্ত্রের কথা বলতেছেন। আলাদা করে একটা কথা বলি, ভারতবর্ষের বিখ্যাত আলেম মাওলানা আশরাফ আলী থানভী, কোট করছি তাকে, কোরআনে আছে বিলকিস তার সভাসদগণকে বলেন আপনাদের উপস্থিতি ব্যতীত আমি কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করি না। এই উক্তি থেকে প্রমাণিত হচ্ছে সেই রাষ্ট্রের রাষ্ট্রীয় পদ্ধতি শাসনতন্ত্র অনুসারেই হোক বা বিলকিসের স্বাভাবিক অনুসৃত নীতি অনুসারেই হোক, গণতান্ত্রিক পদ্ধতিরই অনুরূপ ছিল। বিলকিসের মুসলমান হওয়ার পর তার রাষ্ট্রাধিকার কেড়ে নেবার কোনো প্রমাণ নেই, বরং তার রাজ্য যে আগের মতোই বহাল ছিল ইতিহাসে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। বিলকিসের রাজত্বে ও রাজ্য শাসন পদ্ধতির প্রতি কোরআনে কোনোরূপ অবজ্ঞা বা অসমর্থন জ্ঞাপন করা হয়নি। সুতরাং বর্ণনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মহিলার নেতৃত্ব চলতে পারে। আপনারা এই কোডটি পাবেন দৈনিক আজাদের 22 অক্টোবর 1964 সংখ্যায়, যেটার মধ্যে লেখা ছিল রাষ্ট্রপ্রধানের পদে মহিলা নির্বাচন জায়েজ। সুতরাং জামাত ইসলামীকে এটা পরিষ্কার করতেই হবে যে কোন ধরনের ইসলাম বা কোন ভাবে তারা রাষ্ট্র পরিচালনা করতে চান। নানা ধরনের মতই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জামাত ক্ষমতা এলে দেশে ইসলামী আইন চালু করা হবে কিনা আল জাজিরার এমন প্রশ্নের জবাবে জনাব শফিকুর রহমান বলেন, যদি দেশের মঙ্গলের জন্য এটি অপরিহার্য হয় তবে সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এটি আমি নই, সংসদই বিষয়টি স্থির করবে। তিনি এটাও বলেন যে তারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলবেন না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে তিনি কিছু করবেন না। জনগণের ইচ্ছা মানে আমি জিনিসটা ঠিক বুঝতে পারি না।
জনগণ আপনাদেরকে ভোট দিয়া সংসদে পাঠালো, ধরেন আপনারা সংসদে নেতৃবৃন্দ হইলেন, সেই সময় আপনারা কি ইসলামী আইন চালু করবেন? আপনারা যদি সংসদের নেতৃত্বের জায়গায় যান তাহলে তো জনগণ অলরেডি আপনাদেরকে বলে দিছে, আপনাদের ইচ্ছাটাই তো জানার কথা আমাদের, তাই না? মানে গণতন্ত্র শরিয়া বিষয়ে আপনি পরিষ্কার অবস্থান নিতে পারেন না কেন? মানে এই অবস্থাটা আপনার পরে নিতে হবে কেন? আপনি ভোটে জিতবেন, আপনি ভোটে জিতে তখন সংসদ ঠিক করবে, এটার কি কথা? আপনি ভোটে জিতলে তো আপনার কথার উপরে মানুষ ভোটে ঠিক করবে। আপনি এই অবস্থান নেন, আমার কোনো আপনার প্রতি আলাদা কোনো কথা নাই। আমি শুধু একটা কথাই আপনি বলতে চাই যে আপনি অবস্থানটা পরিষ্কার করেন। ধরেন আপনি মনে করেন বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য ইসলামী আইন দরকার বা শরিয়া দরকার, তা আপনি বলেন যে আপনারা ক্ষমতায় গেলে শরিয়া আইন করবেন। আপনারা যদি ক্ষমতায় যাবেন সেইটাই তো তখন ম্যান্ডেট, আপনারা শরিয়া করবেন কি করবেন না। আপনারা ক্ষমতায় যাওয়ার পরে সেটা ঠিক করবেন, এটা কেমন কথা? আপনি আমাকে বলেন তো, আপনার কোনো ইচ্ছা অনিচ্ছা নাই নাকি? আপনার ইচ্ছাটা নিয়ে আপনার সমস্যাটা হলো এই, আপনার ইচ্ছাটা জনগণ মাইনা নিবে কি নিবে না সেটা নিয়ে আপনার ডাউট আছে। সেই জন্য আপনি এক ধরনের হাইড এন্ড সিকের মধ্যে আসেন, আপনি এক ধরনের বাতাস দেখার অবস্থায় আছেন, আপনি এক ধরনের অবস্থার মধ্যে দেখা আছেন যে বেশি যদি আন্তর্জাতিক চাপ থাকে তাহলে শরিয়ার দিকে যাব না। যদি ভিতর থেকে আবার বাংলাদেশের মানুষকে যদি আমরা মোবিলাইজ করতে পারি শরিয়া ভালো, তৈলে আমরা এটার মধ্যে দিয়ে যাব। অথবা বাংলাদেশের মানুষ যদি শরিয়া চায় তাহলে আমরা শরিয়া দিয়ে দিব, অথবা আমরা দিব না, আমরা এটা মাঝামাঝি জায়গায় থাকবো। তখন আপনারা একটা ইসলামী দল হিসেবে, অনেকগুলো ইসলামী দল কিন্তু আপনাকে বলে যে আপনি ইসলামিক নাম নিছেন, জামায়াত ইসলামী নাম নিছেন, আপনি শরিয়া নিবেন না কেন? শরিয়া করবেন না কেন? আপনি কেন ইসলামী অবকাঠামোতে দেশ গড়ে তুলবেন না? আপনি কেন গণতান্ত্রিকভাবেই থাকবেন? কেন হিসাবটা কি আপনার? ভাই কয়দিন আপনি ভাই এই যে আমাকে কিছু বললেই আপনারা বলেন যে আমার নাকি কাজ হচ্ছে কি জামাত ইসলামীকে ভিলেন বানানো। ভাই আমি তো জামাত ইসলামীকে হিরো দেখতে চাই, জামাত ইসলামীকে আমার ভিলেন বানানোর দরকার কি? জামাত ইসলামী জাস্ট অবস্থানটা পরিষ্কার করুক না। মানে আপনি তো আপনার অবস্থানটা পরিষ্কার করবেন যে ভাই আমি এইটা দিব, এটা দিব না, এটা করবো না, তারপরে জনগণ আপনাদের ভোট দিলে আপনারা এটা করবেন, অসুবিধা কি? দেখেন বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলে, যে ফ্যামিলি কার্ডের বিষয়টা ভালো কি মন্দ সেটা বোঝার জন্য ভালো করে আমাদের বোঝা দরকার যে ঠিক আছে সোশ্যাল সেফটি নেট ফ্যামিলি কার্ড, 4 কোটি ফ্যামিলি কার্ড, 4 কোটি পরিবারকে দিয়ে দেওয়া, তাদের মধ্যে যে রাখবে সে রাখবে, যে রাখবে না সে রাখবে না, ওরকম একটা জায়গায় মানুষকে দেওয়া। তারপরে কিন্তু আমরা পরিষ্কার হইতে পারি না যে ভাই আপনি টাকাটা কোত্থেকে দিবেন, আপনার 1 কোটি চাকরি আমরা কোত্থেকে পাবো, আমরা ফ্যামিলি কার্ড দিয়েই কি আমরা সারা জীবন চলবো, নাকি আমরা আসলে কোনোদিন নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবো? আমাদের বিদেশে চাকরি করার এটা কি হবে? আমাদের দেশে আরো বেশি কর্মসংস্থান হওয়ার আর কি হবে? আমাদের দেশের রাস্তাঘাট, আমাদের জ্বালানি, আমাদের সার্বিক নিরাপত্তা সবকিছু নিয়ে আসলে কি হবে? আমরা কি কথায় কথায় আসলে যে কোনো সমস্যার সমাধান আমাদেরকে ঘুষ, দুর্নীতি এগুলি দিয়েই করতে হবে? আসলে আমরা কই যাব? সেগুলি কোনো কিছুই কিন্তু আমি আসলে ক্লিয়ার বুঝি না। আমি যে বুঝি না এইটা আপনার হয়তো দোষ না, আপনি হয়তো ঠিকই বুঝাইছেন, আমি বুঝতে পারি না, এটা হইতে পারে। কিন্তু আমার কথা হলো যে আমার মতো এরকম অনেক লোক আছে, তাদেরকে একটু বুঝাই দিয়েন জনাব তারেক রহমান যে আপনি আসলে কেমনে কোত্থেকে টাকায় না কি করবেন। ঠিক আছে, আপনি বাজেটে যে 7 লাখ কোটি টাকা আমি দেখতে পাচ্ছি বা 8 লাখ কোটি টাকা দেখতে পাচ্ছি, সেই 8 লাখ কোটি টাকার মধ্যে কি আপনি 1 লাখ কোটি টাকা বাড়তি দেখেন? সে 1 লাখ কোটি টাকা বাড়তি দেখে আপনি এটার মধ্যে থেকে এটা দিবেন নাকি ট্যাক্স বাড়াবেন, কি করবেন, এটা আপনি একটু দেখেন আর কি। আর জনাব শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর আপনার আল জাজিরার সাক্ষাৎকার দেখে আমার খুবই ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে যে আপনি খুবই চমৎকারভাবে অনেক প্রশ্নের জবাব দিয়েছেন, কিন্তু অনেক প্রশ্নের যে জবাব দিয়েছেন সেই প্রশ্নগুলির মধ্যে থেকে আপনি অনেক কথা বলছেন কোনো কথা না বলে। যেমন আমি বললাম যে আপনি আসলে কিভাবে দেশ চালাবেন সেইটা আমি আসলে বুঝতে পারিনি। সত্যি কথা, এটা কি আসলে ইসলামী আইনে চালাবেন, সেটা কি আসলে মানে কি করবেন, এটা আমি বুঝি নাই। আমার কাছে কি মনে হচ্ছে জানেন, আমার কাছে মনে হচ্ছে যে আপনি অপেক্ষা করতেছেন আগে তো নির্বাচনটার বৈতরণীটা পার হই, কেমন জানি ভালো মনে হইতেছে চারদিক আবহাওয়া, এবং আমরা যদি কোনো মতে এটা হয়ে যায় তাহলে আমরা এটা আলাদাভাবে একটা কিছু করবো না। তখন এইটা ঠিক হবে না ভাই, করবো না কয়ে এটা বসে থাকাটা ঠিক হবে না। আপনারা যদি মনে করেন আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, আপনারা যদি মনে করেন যে আপনারা রাষ্ট্র ক্ষমতায় এসে এই রাষ্ট্রকে, বাংলাদেশকে পরিচালনা করবেন, ওই অতীতের বিএনপি, তার আগের সময়ের আওয়ামী লীগ, তার আগের সময় বাংলাদেশের মানুষ কিছু হয় নাই, এখন আপনারা নতুন অনেক কিছু করবেন, এটা কিভাবে কি করবেন সেটাও আমাদেরকে একটু বললেন, ঠিক আছে?
একটুকু আমাদের আশা থাকলো না। আমি শুধু আসলে বাংলাদেশে একটা ইতিবাচক পরিবর্তন দেখার আশায় আছি। ইতিবাচক পরিবর্তনটা দেখা যাবে কি যাবে না সেইটা এই যে সপ্তাহটা আসতেছে এই সপ্তাহ থেকে আসলে দেখা ঠিক হবে। মানে 12 ফেব্রুয়ারি থেকে যদি আমি নেটব্যাক ক্যালকুলেশন করি, এই 7 দিন আগে থেকে আসলে বুঝতে শুরু হবে যে বাংলাদেশে একটা নিরপেক্ষ ভোট হচ্ছে কিনা, মানুষ উৎফুল্ল হয়ে উৎসবের মাধ্যমে ভোট দিতে পারতেছে কিনা। এটা খুব জরুরি।